তো আপনার মাইকের সমস্যা। ওকে, আমার কথা কেটে যাচ্ছে তাই? মাইকের প্রবলেম হচ্ছে একটু প্রবলেম করছি। স্যার আবার হচ্ছে। কেউ বলো আমাকে যে আমার কথা কি এখনো শোনা যাচ্ছে না, মানে এখনো কেটে কেটে যাচ্ছে নাকি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? স্যার হালকা এখন মতো শোনা যাচ্ছে। স্যার এখন ভালোভাবে ওকে, শোনা যাচ্ছে। ওকে, ওকে, ওকে। যদি সাউন্ডে প্রবলেম করে অফকোর্স আমাকে সাথে সাথে নোটিফাই করবা তোমরা। তাহলে আমি একটু আমার ইন্টারনেটের কানেকশনে হয়তো প্রবলেম থাকতে পারে, ওখানে ওটা আমি চেঞ্জ করবো। স্যার আবার হচ্ছে। আমরা হচ্ছে এই টপিকে ছিলাম। আমরা হিট কোন সেম ইয়াটা হচ্ছে। ওকে, আমি স্যার আপনার কথা এখনো কেটে কেটে যাচ্ছে। ওকে, একটু ওয়েট করো তোমরা, আমি আরেকটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করব। কি S24 আলট্রা ইউজ করেন? ঠিক আছে। স্যার আর একটু কথা বলেন তাহলে আমরা বুঝতে পারবো। এখন কি শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার এখন শোনা যায়। ক্লিয়ারলি শোনা যেতে হবে কিন্তু, হ্যাঁ, আমাকে বলবা যে ক্লিয়ারলি কথা শোনা যাচ্ছে কিনা। ওকে স্যার। ওকে, ঠিক আছে, আমরা তাহলে কন্টিনিউ করি। আমাদের হচ্ছে আমরা এই টপিকটা পড়েছি, এই টপিকটাতে একটা টেস্টের মধ্যে ছিলাম আমরা, যেখানে তিনটা স্পুন আমরা মোটামুটি তিনটা স্পুন, অর্থাৎ তিনটা স্পুন তিনটা ডিফারেন্ট এলিমেন্ট দিয়ে ক্রিয়েট করা। এই তিনটা স্পুনের অর্থাৎ এই এলিমেন্ট গুলোর আমরা হিট কন্ডাক্টিভিটি টেস্ট করতেছি। একটা হচ্ছে উডেন স্পুন, একটা প্লাস্টিক স্পুন, আর একটা হচ্ছে মেটাল স্পুন। তো যেটা করেছে যে ওয়েক্স দিয়ে আমরা একটা করে কয়েন প্রত্যেকটা স্পুনের একটা এন্ডে অ্যাড করেছি। তোমরা যদি পিকচারটা খেয়াল করে দেখবা, ওয়েক্স তো জানোই আমরা যে একটু টেম্পারেচার দিলে গলে যায়। ফার্স্টে আমি টেম্পারেচার দিয়ে এটাকে লিকুইড করলাম, তারপর সেটা দিয়ে কয়েনটা অ্যাটাচ করে নিলাম। তারপর আমি কি করলাম, একটা আহ বড় একটা পাত্রে নিয়ে সেখানে ওয়াটার নিলাম, ওয়াটার নিয়ে আস্তে করে নিচে ক্যান্ডেল দিয়ে হিট দিলাম। হ্যাঁ, একটা বড় পটে নিয়ে ক্যান্ডেল দিয়ে সেখানে ওয়াটার নিলাম, তারপরে নিচে হিট দিলাম। তো এই যে হিটটা সেটা ফার্স্টে ওয়াটারে যাবে, এরপর ওয়াটার কি হবে, ওয়াটার হিটেড হবে। ওয়াটার হিটেড হয়ে সেই হিটটা কাদেরকে দিবে, সেই হিটটা দিবে হচ্ছে স্পুনকে। এখন স্পুন হচ্ছে তিনটা ডিফারেন্ট স্পুন, তিনটা ডিফারেন্ট এলিমেন্টস দিয়ে বানানো হয়েছে এই তিনটা স্পুন। তো এই তিনটা ডিফারেন্ট এলিমেন্টস এর হিট কন্ডাক্টিভিটি, অর্থাৎ হিট এক সাইড থেকে আরেক সাইডে নেওয়ার যেই অ্যাবিলিটিটা, সেটা সেম না। তো এই যখন টেস্টটা আমরা করব তখন দেখা যাবে যে এই যে লাস্টের যে কয়েনটা, লাস্টেরটা দেখে মনে হচ্ছে কি মেটাল দিয়ে। তো একটা দিয়েছি হচ্ছে মেটাল, একটা উডেন, একটা হচ্ছে প্লাস্টিক। তো যেটা মেটাল দিয়ে ক্রিয়েট করা হয়েছে স্পুন, সেই মেটাল স্পুনটাতে দেখা যাবে সবার আগে যে কয়েনটা ছিল, এই ওয়েক্সটা কি হবে, ওয়েক্সটা তোমার গলে যাবে, ওয়েক্সটা গলে গিয়ে এই কয়েনটা টাচ করে পড়ে যাবে ভিতরে। এমন এটা কেন হলো? ইটস বিকজ সবার আগে মেটালটাতে কেন হলো, সবার আগে মেটালটাতে হলো কারণ মেটালের হিট কন্ডাক্টিভিটি সবচেয়ে বেশি। সেই জন্য এখান থেকে যখন হিট তিনোটাতে যাচ্ছে, এইগুলোতে আস্তে আস্তে যাচ্ছে হিট, এক সাইড থেকে আরেক সাইডে যেতে অনেক সময় নিচ্ছে, বাট মেটালে সেটা অনেক র্যাপিডলি যায় বাকি দুইটার তুলনায়। উড অ্যান্ড প্লাস্টিকের তুলনায় মেটালে অনেক র্যাপিডলি যায়। সেটা গিয়ে এখানে যে ওয়েক্সটা ছিল কয়েন দিয়ে, আমরা তো কয়েনটা ওয়েক্স দিয়ে টাচ করেছি, তো সে ওয়েক্সটাকে কি করে দিচ্ছে, মেল্ট করে দিচ্ছে। ওয়েক্সটা যখন মেল্টেড হয়ে যাচ্ছে,
তখন এই কয়েনটা আর কিসের মধ্যে থাকবে, টাচ করে পড়ে যাচ্ছে। তো দেখা যাবে সবার আগে যেটা পড়ছে সেটা হচ্ছে মেটাল কয়েন্স, অর্থাৎ মেটালের হিট কন্ডাক্টিভিটি সবচেয়ে বেশি। তো আমরা একটু পড়ে নিই এখানে যেটা বলছে, যে এখানে সেম কথাই বলছে যে মেটাল স্পুন ইজ মোর হিট কন্ডাক্টর দেন দ্য আদার টু, উডেন এন্ড প্লাস্টিকের মধ্যে। দ্য হিট ইজ ট্রান্সমিটেড ফ্রম দ্য হট ওয়াটার এন্ড রিচেস দ্য মেটাল স্পুন ফাস্টার দেন দ্য উডেন এন্ড প্লাস্টিক স্পুন। That is why candle wax of the metal spoon melted quickly and the quick was the coin was separated. On the other hand, since the conductivity of the plastic is lower than the others, the it travels very slowly from warm end to cold end. প্লাস্টিকেরটা কম, অনেক কম হিট কন্ডাক্টিভিটি, সেই জন্য এক সাইড থেকে আরেক সাইডে অনেক স্লোলি যাচ্ছে হিটটা। তো যেটা হিট কন্ডাক্টিভিটি সেটা ফার্স্ট যাবে। তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লংগেস্ট টাইম, প্লাস্টিকের ক্ষেত্রে সেটা লাগছে সবচেয়ে বেশি সময় লাগছে টু মেল্ট দ্য ওয়েক্স অ্যান্ড দ্য কয়েন, কয়েনটা পড়ে যেতে সবচেয়ে বেশি সময় লাগছে। এট দ্য এন্ড অল দ্য কয়েন অফ দিস স্পুন হ্যাজ বিন সেপারেটেড, সে হচ্ছে সে পড়ছে হচ্ছে প্লাস্টিকেরটা। তো কারণ প্লাস্টিক হিট কন্ডাক্টিভিটি সবচেয়ে কম, তার মানে আমরা এমন জায়গায় প্লাস্টিক ইউজ করতে পারি যেখানে হিট, আমরা যখন হিটেড কোনো কিছু নিয়ে কাজ করব তখন ওই জায়গায় সেফটি মেজারমেন্ট হিসেবে আমরা প্লাস্টিক ইউজ করতে পারি। কারণ প্লাস্টিকের হিট কন্ডাক্টিভিটি কম, অর্থাৎ প্লাস্টিক আমাদেরকে একটা শেল্টার দিতে পারবে। তো যেখানে হিট বেশি, অর্থাৎ এমন জায়গায় যদি আমি কাজ করি, সেখানে যদি মেটাল দিয়ে কাজ করি, ওই মেটালটা তো আরো হিট কন্ডাক্ট করবে, অর্থাৎ সেটা আমার তাড়াতাড়ি ক্ষতি করতে পারে, কন্ডাক্ট করে আমার কাছে হিট নিয়ে আসবে। তো যেসব জায়গায় হিট বেশি ওইখানে আমি প্লাস্টিক জিনিস ইউজ করে নিজেকে সেফ রাখতে পারি, আমাকে সেফ রাখার প্রয়োজন হলে। তো হিটের ক্ষেত্রে হচ্ছে প্লাস্টিক একটা লো কন্ডাক্টর আমরা বলতে পারি। এরপরে আমরা দেখি যে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি অফ মেটালস এন্ড নন মেটালস, সেম জিনিস। মেটালস এ হচ্ছে তোমার ইলেকট্রিক কন্ডাক্টিভিটি খুবই হাই, সেই জন্য আমরা সব জায়গায় যেখানে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি আমাদের প্রয়োজন সেখানে আমি মেটালস ইউজ করে থাকি। ওকে, আচ্ছা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? প্লিজ স্যার। ওকে, রেসপন্স করতে হবে, না হলে তো বুঝতে পারবো না। আমি যখন কোয়েশ্চেন করবো রেসপন্স করবা। বাট দেয়ার কন্ডাক্টিভ ক্যাপাসিটি ইজ ডিফারেন্ট। সব মেটাল অফকোর্স হিট অ্যান্ড ইলেকট্রিক কন্ডাক্টিভ, বাট সবার কন্ডাক্টিভিটি অ্যাবিলিটি যেটা, অর্থাৎ সবাই একইভাবে কন্ডাক্টিভ না। কোনোটা হয়তো একদম ফাস্ট নিয়ে যাচ্ছে, কোনোটা একটু কম ফাস্ট নিয়ে যাচ্ছে। সিলভার দেখো সবচেয়ে বেশি কোনটা বলছে, সিলভার ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। সিলভার, সিলভার মানে কি, যেটা আমরা অর্নামেন্টস বানাতে ইউজ করে থাকি সিলভার। হ্যাঁ, রূপা, সিলভার বা রূপা আমরা অর্নামেন্টস বানানোতে ইউজ করি, তার মানে এটা একটা মেটাল, বাট এটা একটা এক্সপেন্সিভ মেটাল। তো এটা আমরা সব জায়গায় যেহেতু এটা এক্সপেন্সিভ একটা মেটাল, আমরা তো চাইলেই এটা সব জায়গায় ইচ্ছা মতো ইউজ করতে পারবো না, একটা দামি জিনিস সব জায়গায় এটা ইজিলি ইউজ করা যাবে না। তো এইটা সবচেয়ে বেস্ট কন্ডাক্টর হলেও এটা আমরা ইউজ করতে পারি না, সেই জন্য এর চেয়ে একটু কম বেস্ট, বাট ওটাও অনেক ফাস্ট কন্ডাক্ট করে, সেটা হচ্ছে কি কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম। কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম আর অলসো গুড কন্ডাক্টর। তো কিন্তু এগুলা প্রাইস হচ্ছে কম, সো যেটা এক্সপেন্সিভ বেশি ওটা বেটার হলেও আমরা এখানে ইউজ করতে পারি না, কারণ ওটা অনেক বেশি এক্সপেন্সিভ, আমাদের আলটিমেট লাভ হচ্ছে না। তো আমরা একটু কম কন্ডাক্টর হলেও, যেহেতু অনেক কম কস্ট হয় কপার এন্ড অ্যালুমিনিয়ামে, আমরা কপার এন্ড অ্যালুমিনিয়াম ইউজ করে থাকি। দেখবা যে তোমার বাসায় যত ধরনের ওয়্যার আছে, যত ধরনের ওয়্যার তোমার ইলেকট্রিক যে কোনো ওয়্যারে দেখবা কপার ইউজ করতেছি আমরা। So however, because of the high price of the silver, it is not, যেটা বললাম যে it is not used as electrical wire, but copper and aluminum are used instead. Okay, এখানে যেটা ইউজ করছে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি টেস্ট, এটা একটু তোমরা নিজেরা পড়ে নিবা। এটা একটা ইজি একটা টেস্ট বলছে, যে এখানে হচ্ছে তোমার এই যে একটা তোমার পথ দেখানো হয়েছে। হ্যাঁ, এই যে ব্যাটারি এক সাইডে একটা এন্ড ইউজ করলো, এটা হচ্ছে একটা ওয়্যার দিয়ে কানেক্টেড, ওয়্যারের মধ্যে আমরা জানি একটা মেটাল আছে। তো এই সাইড দিয়ে আরেক এন্ডে আরেকটা ব্যাটারি এন্ড কানেক্ট করলো, তারপরে হচ্ছে বাল্বটা জ্বললো। এটা হচ্ছে প্রাইমারি প্রিন্সিপাল, যে দুইটা এন্ড আমাদের কানেক্ট করতে হবে ব্যাটারির সাথে, তারপর বাল্বটা জ্বলবে। এখন এই ওয়্যারের জায়গায় আমি যদি কোনো একটা ফাইবার ইউজ করে থাকি, যেমন এখানে কি লিখছে, সুতা লিখছে, মানে একটা ফাইবার ইউজ করছে। ফাইবার তো আর ইলেকট্রিক কন্ডাক্টিভ না, তাই না? ইলেকট্রিক কন্ডাক্টিভ হতে হবে একটা মেটাল টাইপ জিনিস। তো ফাইবারের একটা সুতার তো সেই অ্যাবিলিটি না ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার। তো আমি এই দিক দিয়ে লাইনটা ফিল আপ করছি, ঠিক আছে, বাট এইটুক পর্যন্ত হচ্ছে তোমার ইলেকট্রিসিটি কন্ডাক্ট হতে পারতেছে, কিন্তু এই জায়গাটা তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট হতে পারছে না।
অর্থাৎ ব্যাটারি আরেকটা এন্ড তোমার লাইটের আরেকটা এন্ডের সাথে আমি সুতা দিয়ে কানেক্ট করছি, তাই হচ্ছে আলটিমেটলি এই দিক দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হচ্ছে না, এবং পুরাটা যেহেতু কমপ্লিট হয় নাই, পুরাটাতে যেহেতু ইলেকট্রিসিটি কন্ডাক্ট হতে পারতেছে না, তাই বাল্বটা জ্বলবে না। ওকে, এই ডায়োড এই ব্যাপারটা হচ্ছে তোমরা একটু পড়ে নিবা, এটা আমি বিস্তারিত আর পড়াচ্ছি না, একদম সিম্পল জিনিস। তাই এবার আমরা চলে আসি যে চেঞ্জ অফ মেটালস বাই অ্যাপ্লাইং ফোর্স। এটা আমরা আগেই বলেছিলাম যে মেটালকে আমরা, মেটাল হচ্ছে ফ্লেক্সিবল, মেটাল হচ্ছে ম্যালিয়েবল। তো এই ধরনের কিছু প্রপার্টিস থাকার কারণে মেটালকে আমরা ফোর্স অ্যাপ্লাই করে ডিফারেন্ট শেপে কনভার্ট করতে পারি। ডিফারেন্ট টাইপস অফ জিনিস আমরা অনেক কিছু বানাতে পারি মেটাল। ঠিক আছে, যেমন দেখো তোমার এখানে ফার্স্টে কি বলছি, ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য রিঙ্গিং অফ ইউর স্কুল বেলস ইফ ইউ হ্যাড দ্য প্লাস্টিক অর উডেন বেল। এটা সাউন্ডটা এভাবে দিত না, এটা মেটালের একটা আলাদা সাউন্ডও আমরা পাচ্ছি। So it is a property of metal to make a special jingle or ringing sound when it is hit. তুমি প্লাস্টিক কে মারো আর মেটাল কে মারো, দেখবা পুরো দুইটা ডিফারেন্ট সাউন্ড হয়েছে। প্লাস্টিকের সাউন্ড যেটা অনেক ডাল একটা সাউন্ড হবে, সেই জায়গায় আমি যখন মেটালকে হিট করব, সেইটা হবে অনেক, মানে একটা রিঙ্গিং একটা সাউন্ড হবে, অনেক লাউড। তো এরপরে দেখি শিটস ক্যান বি মেড ফ্রম হিটিং মেটাল। একটা বিশাল হিটিং, একটা মেটালের একটা বিশাল অংশ নিয়ে তুমি সেটাকে যত হিট করবা, তারপর সেটাতে যত ফোর্স দিবে, আস্তে আস্তে সেটা প্লেন শিটে কনভার্ট হবে। ইউ উইল শিওরলি বি সারপ্রাইজ টু হিয়ার দ্যাট এ পিস অফ গোল্ড, এটা অনেক ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, একটা ছোট পিস অফ গোল্ড কে আমি যদি হিট করে, হ্যাঁ একদম হিট করলাম, 1 সেন্টিমিটার থিকনেস, সেন্টিমিটার মানে আরেকটু বড় হবে, 1 সেন্টিমিটার এরকম, যে থিকনেস ক্যান বি স্প্রেড টু এ ভেরি ফাইন শিট ইকুয়াল টু এ ফুটবল ফিল্ড। ফুটবল ফিল্ড কিন্তু অনেক বিশাল, ফুটবল ফিল্ডের যে সাইজ সেটা অনেক বিশাল। So, এইরকম একটা ছোট্ট গোল্ড, ছোট্ট গোল্ডের একটা টুকরাকে আমি নিয়ে হিট দিলাম, হিট দেওয়ার পর সেটাতে ফোর্স অ্যাপ্লাই করলাম, অর্থাৎ আমি হ্যামারিং করলাম সেটাকে। হ্যামারিং করতে করতে সেটা থিকনেস আস্তে আস্তে কমতে থাকবে, বা সেটা চারপাশ দিয়ে বড় হতে থাকবে, ওর দিকে যত হ্যামার করবো এটা বড় হতে থাকবে, এবং বড় করতে 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 আমি এটাকে একটা ফুটবল ফিল্ডের সাইজ করে ফেলতে পারবো, যেটা থিকনেস অফকোর্স কম হবে, বাট এটার যে এরিয়া সেটা হবে অনেক বিশাল। তার মানে বুঝতে পারতেছো যে মেটালকে আমি যদি হ্যামারিং করি, ফোর্স অ্যাপ্লাই করে থাকি, সেটা শেপ চেঞ্জ করা পসিবল, এন্ড সেটাকে আমি একদম বড় একটা শিটও কনভার্ট করে ফেলতে পারি, এরকম মেটালও আছে। এবার দেখি, if you examine the old aluminum cauldron or kettle in your kitchen, you will see that it has become hollowed and uneven in various spots. বিভিন্ন জায়গায় একটু আনইভেন হয়ে যায়, আমরা অনেকদিন ধরে যেগুলো ইউজ করে থাকি, দেখবা তুমি নোটিস করলেই দেখবা। ইটস দ্য রিজন ইজ দ্যাট দ্য সাইজ হ্যাজ চেঞ্জ ডু টু হিটিং ডিউরিং ইউজ। বিভিন্ন কারণে হিট আমরা করলাম এই জিনিসটাকে, এই জন্য একটু ধরো আনইভেন হয়ে গেছে, প্লেন আর নাই। তো দিস ইজ দ্য কমন প্রসেস ফর মেটালস। আচ্ছা, মেটালস কে আমি যখন অ্যাপ্লাই ফোর্স করবো, এটা শেপও চেঞ্জ হয়ে যায়। তো এই শেপ চেঞ্জ ইউজ করে আমরা ডিফারেন্ট জিনিস ক্রিয়েট করতে পারি, এই জন্য যেটা বলছে যে চেঞ্জিং মেটালস বাই অ্যাপ্লাইং ফোর্স, এটা আমাদের অনেক কাজ আছে। কিন্তু সেই জায়গায় তুমি যদি একটা গ্লাসকে ফোর্স দাও বা হিট করো, দেখবা গ্লাস টাচ করে পুরোটা ভেঙে গেছে, অর্থাৎ সেটাতে তুমি ডিফারেন্ট শেপে কনভার্ট করতে পারছো না। সেটাকে ডিফারেন্ট শেপে কনভার্ট করার প্রসেসটা আর একটু রকম, ওটা তুমি ফোর্স দিয়ে না, সেটা তুমি হিট দিয়ে আর একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয়। তো তার মানে আবার হচ্ছে প্লাস্টিককেও আমরা যদি জোরে হিট দিই, প্লাস্টিকটাও টাচ করে ভেঙে গেছে। কিন্তু মেটালকে আমি যদি জোরে হিট দিই, সেটা দেখবা ব্যান্ড হয়ে গেছে, বা সেটা আনইভেন হয়ে গেছে, বা ওই জায়গাটা একটু দেবে গেছে, যেটাকে আমরা বাংলায় বলি। তো সেটা হচ্ছে মেটালের একটা প্রপার্টি। এবার আমরা চলে আসি মেল্টিং পয়েন্ট এন্ড বয়েলিং পয়েন্ট, এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস। এরপর আমরা আহ এই যে এই দুইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এন্ড এটাই হচ্ছে টপিকের, মানে এই চ্যাপ্টারের লাস্ট দুইটা টপিক। সো একটু খেয়াল করো, মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট দিয়ে কি বোঝাচ্ছে। সো মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট দুইটা আলাদা জিনিস। বয়লিং পয়েন্ট আমরা পরে পড়বো, আগে মেল্টিং পয়েন্ট এন্ড ফ্রিজিং পয়েন্ট, যে দুইটা আলটিমেটলি সেম জিনিস, এই দুইটা আগে পড়বো। তো মেল্টিং পয়েন্ট, মেল্টিং মানে কি, মেল্ট মানে হচ্ছে একটা জিনিস গলে যাওয়া। তো সেটা হচ্ছে দেখো যে কখন গলবে, তার মানে সেটা অফকোর্স হার্ড, বা সেটা কোনো সলিড জিনিস হতে হবে। সলিড জিনিস যখন মেল্ট ডাউন হবে, যেই টেম্পারেচারে মেল্ট ডাউন হয়, সেই টেম্পারেচারটাকে আমরা বলতেছি মেল্টিং পয়েন্ট। একটা জিনিস, সলিড জিনিস মেল্ট ডাউন হয়ে কি হবে, সলিড জিনিস মেল্ট ডাউন হয়ে সেটা লিকুইডে কনভার্ট হবে, তাই না? আমরা জানি কি, ফার্স্টে হচ্ছে সলিড সবচেয়ে বেশি টাইট, একদম শেপ, ভলিউম সবকিছু পারফেক্ট, হ্যাঁ। এরপর হচ্ছে লিকুইড আসে, তাই না? সলিডের পর কি হয়, সেটা লিকুইডে কনভার্ট হয়। আমরা যখন কোনো একটা জিনিসকে সলিড, কোনো একটা জিনিস সলিড স্টেটে থাকে, সেটাকে হিট দিলে সেটা কি লিকুইড হয়, আবার হিট দিলে সেটা কি হয়, গ্যাসে কনভার্ট হয়।
সো সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। তো সলিড থেকে যখন আমি একটা জিনিসকে লিকুইডে কনভার্ট করি, তো যেই টেম্পারেচারে সলিডটা আস্তে আস্তে গলে যাওয়া, মেল্ট ডাউন হওয়া শুরু হয়, মেল ডাউন হতে হতে এবং লিকুইডে কনভার্ট হওয়া শুরু হয়, ওই টেম্পারেচারটাকেই আমি বলতেছি মেল্টিং পয়েন্ট। ওই টেম্পারেচারটাকে বলতেছি মেল্টিং পয়েন্ট। তো দ্য টেম্পারেচার, খেয়াল করো, দ্য টেম্পারেচার এট হুইচ এ সলিড সাবস্টেন্স চেঞ্জেস ইটস স্টেট। একটা সলিড সাবস্টেন্স চেঞ্জ ইন স্টেট, স্টেট চেঞ্জ করে কিসে যায়, এন্ড টার্নস ইনটু আ লিকুইড, দ্য সাবস্টেন্স ইজ কল্ড, দ্য মেল্টিং পয়েন্ট অফ দ্য সলিড সাবস্টেন্স। ওই সলিড সাবস্টেন্সের মেল্টিং পয়েন্ট হচ্ছে ওই টেম্পারেচার। হুম, এই ব্যাপারটা কি বুঝতে পারছো তোমরা? হোয়াট ইজ মেল্টিং পয়েন্ট? দর্শী, তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. ওকে, এরপরে আমরা চলে আসি তাহলে মেল্টিং পয়েন্ট। আমরা বুঝলাম যে সলিড থেকে লিকুইডে কনভার্ট হয়, মানে অর্থাৎ যেই টেম্পারেচারে কনভার্ট হওয়া শুরু হয় সেটাকে আমরা বলতেছি মেল্টিং পয়েন্ট, একটা স্পেসিফিক টেম্পারেচার। এখন আমরা যদি ওয়াটার দিয়ে সেটা চিন্তা করি, ওয়াটারের সলিড টেম্পারেচার যেটা থাকে সেটা তো হচ্ছে মাইনাসে থাকে। ওয়াটারে আমরা যখন ফলে আমরা আইস যেটা দেখি, আইস কি দেখবে না অনেক ঠান্ডা না, অর্থাৎ সেটা মাইনাস টেম্পারেচারে থাকে। আমাদের যেই হাউস টেম্পারেচার যেটা, রুম টেম্পারেচার যেটা, রুম টেম্পারেচারে ওয়াটার কি মানে ওয়াটারের যে ভার্সনটা আমরা পাই সেটা হচ্ছে লিকুইড। ওয়াটার তো লিকুইড, এটাকে রুম টেম্পারেচারে আমরা পাই লিকুইড হিসেবে। কিন্তু যেটা সলিড স্টেট আইস, সেটা তো আমরা রুম টেম্পারেচারে পাই না, কারণ এই টেম্পারেচারে তোমার ওয়াটার সলিড স্টেটে থাকতে পারে না। এখন কেন পারে না? কারণ সেটা আইসের যেই মেল্টিং পয়েন্ট সেটা আমাদের রুম টেম্পারেচারের চেয়ে অনেক কম। আইসের যে মেল্টিং পয়েন্ট সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আইস তো তোমার মাইনাস, আইস যদি আমাকে রাখতে হয়, যেমন ফ্রিজের মধ্যে যখন আমরা রাখি, যখন আমরা আইস কিউব বানাই ফ্রিজের মধ্যে ওয়াটার দিয়ে, সেটা টেম্পারেচার কিন্তু তোমার মাইনাসে থাকে, হ্যাঁ, মাইনাসে সামথিং যতই হোক থাকে, অর্থাৎ জিরোর নিচে আমাকে নামতেই হবে, নাহলে সেটা আইস হবে না। এই আইস যখন আমি বাইরে রাখবো, নর্মাল আমার রুমে রাখবো, আস্তে আস্তে সেটা মেল্ট ডাউন হওয়া শুরু হবে। কেন কি, কেন আমার রুমের টেম্পারেচার দেখা যাচ্ছে কত, 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াসকে রুম টেম্পারেচার ধরা হয়, এভারেজ করে 25 ডিগ্রি সেলসিয়াসকে রুম টেম্পারেচার ধরা হয়। হ্যাঁ, যদিও এখন আমাদের দেশে অনেক গরম পড়তেছে, এখন কত আমাদের অলমোস্ট 30 পার হয়ে যাবে রুম টেম্পারেচার, বাট স্টিল আইডিয়াল হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচার। সো 0 ডিগ্রি সেলসিয়াসে যেখানে আইস ব্রেকডাউন হচ্ছে, 25 ডিগ্রি সেলসিয়াসে তুমি রাখলে সেটা তো আরো দ্রুত মেল্ট ডাউন হবে। অর্থাৎ আমাদের যে রুম টেম্পারেচার সেখানে আহ, আমরা আইস হিসেবে কোনো কিছু রাখতে পারি না। ইটস বিকজ আওয়ার টেম্পারেচার ইজ মাচ মোর হায়ার দেন হোয়াট ইট ইজ রিকোয়ার্ড টু বি আইস। আইসে থাকার জন্য যে টেম্পারেচার দরকার সেটা চেয়ে অনেক বেশি, সেখানে আইস মেল্ট ডাউন হয়ে কি হয়ে যায়, ওয়াটার হয়ে যায়। এখন যে পয়েন্টে এসে ওয়াটারে কনভার্ট হয় আইস, সেটা হচ্ছে আইসের মেল্ট মেল্টিং পয়েন্ট। এখন সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সলিড থেকে সেটা লিকুইডে কনভার্ট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মেল্টিং পয়েন্ট। এরপর দেখো ঠিক একই জিনিসটা আমরা ইউজ করতে পারি, যে উল্টা জিনিসটা আমরা দেখতে পারি, যে ওয়াটার থেকে তার মানে আইসে কনভার্ট করতে গেলে আমাকে কত টেম্পারেচার লাগবে, সেইটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। অর্থাৎ কোনো একটা লিকুইডকে আমি যখন ফ্রিজিং করে টেম্পারেচার লেস করে দিয়ে ফ্রিজ করে সেটাকে সলিড জিনিসে কনভার্ট করে ফেলতেছি, সলিড সাবস্টেন্সে কনভার্ট করতেছি, ওই পয়েন্টটাকে বলতেছি ফ্রিজিং পয়েন্ট। অর্থাৎ ফার্স্টে আমি যেটা বললাম সেটা ছিল সলিড থেকে লিকুইড, আর এখন যেটা বলতেছি সেটা হচ্ছে লিকুইড থেকে সলিডে কনভার্ট করতে গেলে যেই টেম্পারেচারটা আমার প্রয়োজন সেটাই হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। যেই টেম্পারেচারে গেলে তোমার ওয়াটার আস্তে আস্তে আইসে কনভার্ট হওয়া শুরু হবে, হ্যাঁ, সেইটাকে আমি বলতেছি ফ্রিজিং পয়েন্ট। ফ্রিজ করে ফেললাম ওয়াটারটাকে, আমি ফ্রিজ করে ফেললাম, আমি যে লিকুইড ছিল সেটাকে সলিডে কনভার্ট করে ফেললাম, তো আমার টেম্পারেচার কমায়। তো এইটাকে বলতেছি হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। ইন্টারেস্টিংলি একদম তাহলে তোমার মাথায় অবশ্যই চলে আসার কথা, যেই টেম্পারেচারে হচ্ছে একটা সলিড বা আইস আস্তে আস্তে মেল্ট হয়ে ওয়াটারে কনভার্ট হওয়া শুরু হয়েছে। কেন হয়েছে? কারণ হচ্ছে আস্তে আস্তে ওখানে টেম্পারেচারটা বেশি, এই জন্য আস্তে আস্তে সেটা মেল্ট ডাউন হয়ে যাচ্ছিল, 0 ডিগ্রি সেলসিয়াসে এসে সেটা ওয়াটারে কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে। তো ঠিক তেমনই ভাবে আমি যদি ওয়াটারের টেম্পারেচারটা কমানো শুরু করি, দেখা যাবে আস্তে আস্তে যখন 0 ডিগ্রি সেলসিয়াসে আসছি, যে তখন আস্তে আস্তে ওয়াটারটা আইসে কনভার্ট হওয়া শুরু হবে। 0 ডিগ্রির চেয়ে যখন আমি আইসে আরো কমায় ফেলবো, তখন সেটা আরো দ্রুত আইসে কনভার্ট হওয়া শুরু হবে।
তার মানে আইসে যেতে গেলে আমাকে অবশ্যই 0 ডিগ্রির নিচে চলে যেতে হবে। তো এই যে যেখান থেকে শুরু হয়েছে সেটাই হচ্ছে তোমার ফ্রিজিং পয়েন্ট, যেখান যেখান থেকে হচ্ছে ওয়াটারটা আইসে কনভার্ট হওয়া শুরু হয়েছে বা লিকুইডটা সলিডে কনভার্ট হওয়া শুরু হয়েছে, সেটাই হচ্ছে তোমার ফ্রিজিং পয়েন্ট। তো আমরা একটু ডেফিনিশনটা দেখি। দ্য টেম্পারেচার এট হুইচ এ লিকুইড সাবস্টেন্স চেঞ্জেস ইটস স্টেট এন্ড টার্নস ইনটু সলিড সাবস্টেন্স, দেন ইটস কল্ড হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। এখন কথা হচ্ছে দেখো যে আলটিমেটলি তোমার একটা সলিড লিকুইডে কনভার্ট হয় যে টেম্পারেচারে এসে, ঠিক সেই টেম্পারেচারে এসেই ওই ওই সাবস্টেন্সের লিকুইডটা আবার তোমার সলিডে কনভার্ট হয়। একটা হচ্ছে টেম্পারেচার আমি যখন বাড়াতে থাকবো তখন সেটা সলিড থেকে লিকুইডে কনভার্ট হয়, আবার যখন আমি লিকুইডটাকে সলিডে কনভার্ট করতে চাইবো তখন আমি অফকোর্স টেম্পারেচারটা কমাবো। তো যখন টেম্পারেচার কমাবো, ঠিক যেই টেম্পারেচারে এটা সলিড থেকে তোমার লিকুইডে কনভার্ট হয়েছিল, ওয়াটারের ক্ষেত্রে আমি যদি ধরি আইস থেকে যখন ওয়াটারে কনভার্ট হচ্ছিল সেটার টেম্পারেচার ছিল 0 ডিগ্রি, ঠিক একইভাবে আমি যখন ওয়াটার থেকে আইসে কনভার্ট করতে চাইবো, অর্থাৎ লিকুইড থেকে সলিডে কনভার্ট করতে চাইবো, আস্তে আস্তে দেখা যাবে 0 ডিগ্রি সেলসিয়াসে এসেই সে আবার আইসে কনভার্ট হচ্ছে একটা। তার মানে হচ্ছে কি, এটার যেই মেল্টিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস, সেটা এটার ফ্রিজিং পয়েন্টও 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মেল্টিং পয়েন্ট অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট দুইটা আলটিমেটলি সেম টেম্পারেচার। কোনো একটা সাবস্টেন্সের মেল্টিং পয়েন্ট অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট দুইটা আলটিমেটলি সেম টেম্পারেচার। খালি ডিফারেন্সটা কি হয়, যে আমি যখন কোনো একটা জিনিস মেল্ট করছি, মেল্ট করার সময় সেটা সলিড থেকে লিকুইডে কনভার্ট হয়, আর ফ্রিজ করার সময় যেটা লিকুইড থেকে সলিডে কনভার্ট হয়। একটাতে আমি টেম্পারেচার বাড়াচ্ছি, একটাতে আমি টেম্পারেচার কমাচ্ছি, এটাই হচ্ছে জাস্ট ডিফারেন্স। সো আলটিমেটলি মেল্টিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট সেম জিনিস, সেম টেম্পারেচার। So the melting point and the freezing point are actually same temperature. এই যে melting point and freezing point are same temperature. To give an example, the water temperature drops to 0 degrees Celsius, start to freeze. Again, the temperature, the frozen ice starts to increase and increases to 0 degrees Celsius. It starts to melt into the water. তো এটাই হচ্ছে কথা, যে আমি যদি এটাকে 0 ডিগ্রি সেলসিয়াস ধরি, এখানে আমি ধরলাম কত, 50 ডিগ্রি সেলসিয়াস, এদিকে -50 ডিগ্রি সেলসিয়াস। তো যখন এই যে ওয়াটার ধরো -50 ডিগ্রি সেলসিয়াসের একটা আইসকে আমি নিয়ে একটা টেম্পারেচার দেওয়া শুরু করলাম, আস্তে আস্তে যখন সেটা 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পৌঁছাবে ওই আইসের টেম্পারেচার, তখন সেটা আস্তে আস্তে মেল ডাউন হওয়া শুরু হবে। মেল ডাউন হয়ে সেটা লিকুইডে কনভার্ট হয়ে যাবে। তো লিকুইডের টেম্পারেচার ওইভাবে লিকুইড হয়ে গেল। এখন লিকুইডকে যদি আমি আবার আইসে কনভার্ট করতে চাই, আমি সেটা সেটা টেম্পারেচার আবার কমানো শুরু করবো, সেটাকে ফ্রিজে রেখে দিব। তখন সেটা টেম্পারেচার কমবে, কমতে কমতে যখন সেটা 0 ডিগ্রি সেলসিয়াস আসবে, তখন সেটা আস্তে আস্তে আইসে কনভার্ট হওয়া শুরু হবে। ফ্রিজে তো সেটা আরো টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকবে। হুম, কমতে কমতে এটা মাইনাসে চলে যাবে, তখন সেটা ফুলি আইসে কনভার্ট হয়ে যাবে। তো তার মানে হচ্ছে এই জিরোতে এসেই আমি ওয়াটারের ক্ষেত্রে চেঞ্জটা পাচ্ছি। সেরকম একইভাবে অন্য কোনো এলিমেন্টস, অন্য কোনো সাবস্টেন্সের ক্ষেত্রে সেটা মেল্টিং পয়েন্ট এন্ড যে ফ্রিজিং পয়েন্ট সেটা হবে ডিফারেন্ট। শুধুমাত্র ওয়াটারের ক্ষেত্রে আমি 0 ডিগ্রি পাইছি, সেটা অন্য কোনো যদি সাবস্টেন্স হইতো তখন সেটা এমনও হইতে পারতো যে 2 ডিগ্রি সেলসিয়াসে সেটা মেল ডাউন হচ্ছে, 10 ডিগ্রি সেলসিয়াসে সেটা মেল ডাউন হচ্ছে, আবার 10 ডিগ্রি সেলসিয়াসে আসার পর সেটা আবার সলিডে কনভার্ট হচ্ছে। তো তখন সেটার মেল্টিং পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্ট হবে 10 ডিগ্রি। আর ওয়াটারের ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্ট যেহেতু 0 ডিগ্রি হচ্ছে, মেল্টিং পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। দ্য মেল্টিং পয়েন্ট অফ দ্য ক্যান্ডেল ওয়াক্স ইজ 57 ডিগ্রি। দেখো ক্যান্ডেল ওয়াক্স, এই যে আমরা তখন যে ক্যান্ডেল নিয়ে কাজ করলাম, এই যে ক্যান্ডেল ওয়াক্স এরও তোমার 57 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে মেল্টিং টেম্পারেচার, এবং 57 ডিগ্রি সেলসিয়াস। সেই জন্যই আমরা এই যে স্যার, ক্যান্ডেল, হ্যাঁ, স্যার আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। ওকে ওকে, আচ্ছা দেখো, এই যে আমরা এতক্ষণ যে ক্যান্ডেল ক্যান্ডেল কিন্তু আমরা আমাদের রুম টেম্পারেচারে সলিড স্টেটে দেখতে পাই। এই যে মোমবাতি আমরা জ্বালাই না, ক্যান্ডেল আমরা, তো ক্যান্ডেল কিন্তু যখন আমরা কেন সলিড স্টেটে দেখতে পাই, ইটস বিকজ এটা হচ্ছে সলিড স্টেটে থাকার জন্য যে টেম্পারেচার আমাদের রুম টেম্পারেচার তার চেয়েও কম, তো এটা ইজিলি সলিড স্টেটে থাকতে পারে। তো এটা মেল্ট ডাউন হতে গেলে এটা টেম্পারেচার হতে হবে কত, 57 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি এটাকে টেম্পারেচার দিয়ে 57 ডিগ্রি সেলসিয়াস দিই এটাতে, তখন এটা আস্তে আস্তে লিকুইডে কনভার্ট হওয়া শুরু হবে ওয়েক্সটা। সেই জন্য আমরা যখন এখানে ওয়েক্সটা লাইট আপ করি, ফায়ার আপ করি, তখন আস্তে আস্তে এই যে এখানে টেম্পারেচার কারণে উপর থেকে গলে গলে ওয়েক্সটা নিচে পড়তে থাকে। কত ডিগ্রি সেলসিয়াস হয় তার মানে এখানে, তখন এখানে টেম্পারেচার 57 ডিগ্রি সেলসিয়াস হয়, আস্তে আস্তে বাড়তে বাড়তে 57 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে সেটা মেল্ট ডাউন হওয়া শুরু হয়। সেই জন্য এটা মেল্টিং পয়েন্ট 57। সো এই এই ধরনের আমরা এটা একটা এক্সাম্পল আছে যেটা দিয়ে আমি এটা মেজার করতে পারবো যে কোনো একটা জিনিসের
মেল্টিং পয়েন্ট কত, একটা হচ্ছে তোমাদের এখানে টেস্ট দিয়েছে, এটা তোমরা নিচ থেকে পড়ে নিবা। আমি ডিসক্রাইবলি আর পড়াচ্ছি না। আহ এটা হচ্ছে যেটা করছে, একটা থার্মোমিটার দিয়ে তো হচ্ছে আমরা টেম্পারেচার মেজার করে থাকি, তাই না? টেম্পারেচার মেজারের যে ডিভাইস বা যন্ত্র, সেটার নাম হচ্ছে কি থার্মোমিটার। থার্মোমিটার, আমি একটা টেস্ট টিউব নিলাম, টেস্ট টিউবের ভিতরে কিছু ওয়্যাক্স নিলাম, ওয়্যাক্স নিয়ে আমি একটা বিকার, এটাকে বলি কি একটা পট বা বিকার, বিকারের মধ্যে কিছু ওয়াটার নিলাম, এইভাবে সেট আপ করলাম। এটা ল্যাবের এইসব কিছু জিনিসই ল্যাবে পাওয়া যায়। তো যখন আমি এরপর নিচে দিয়ে ফায়ার দিয়ে আস্তে আস্তে করে হিট দেওয়া শুরু করলাম, হিট দিয়ে এই একটু উপরে চলে গেছি, এই যখন হিট দেওয়া শুরু করলাম আস্তে আস্তে এখানে ওয়াটারের টেম্পারেচার বাড়বে। ওয়াটারের টেম্পারেচারটা আস্তে আস্তে এই যে তোমার ওয়েক্স থেকে ট্রান্সফার হবে। ওকে, ওয়েক্সে ট্রান্সফার হবে। তো আস্তে আস্তে হ্যাঁ, ওয়েক্সের আমি এসেছি। টেম্পারেচারও, হ্যাঁ, তো আস্তে আস্তে ওয়েক্সের টেম্পারেচারও রেইজ করবে। হ্যাঁ, আস্তে আস্তে ওয়েক্সের টেম্পারেচার রেইজ করতে করতে যখন 57 ডিগ্রি সেলসিয়াস হবে, দেখবা এই ওয়েক্সটা আস্তে আস্তে লিকুইডে কনভার্ট হওয়া শুরু হয়েছে। এখন 57 ডিগ্রি তুমি কেমনে বুঝবা? কারণ এখানে আমরা অলরেডি থার্মোমিটার দিয়ে রাখছি। তো থার্মোমিটারে এখানে যে স্কেলটা দাগ কাটা থাকে, ওইখানে দেখবা যে 57 বা তার আশেপাশে একটু এদিক ওদিক হবে। হ্যাঁ, কেন একটু এদিক ওদিক হবে? কারণ অনেক সময় ভেজাল মেশানো থাকে, আমরা যে সবকিছুতে একটু ভেজাল মিশাই দিই না, ঠিক সেমনি ক্যান্ডেলও এটার মধ্যে একটা ভেজাল থাকতে পারে। সেটার জন্য এটা 57 এর আশেপাশেই হবে। হ্যাঁ, তো যখন এটা টেম্পারেচার বাড়তেছে আস্তে আস্তে 57 ডিগ্রি, এখানে থার্মোমিটারতে আমি দেখতেছি টেম্পারেচার আস্তে আস্তে রেইজ হচ্ছে। 57 আশেপাশে গিয়ে দেখবে এটা মেল্ট ডাউন হওয়া শুরু হয়েছে, অর্থাৎ লিকুইডে কনভার্ট হচ্ছে। তো ওই যে পয়েন্টে এটা মেল্ট ডাউন হওয়া শুরু হয়েছে, সেটাই হচ্ছে ওটার মেল্টিং পয়েন্ট। সো এটা মেল্টিং পয়েন্ট কত পাবো আমরা তখন? 57। এটা তোমরা একটু ডিসক্রাইবলি পড়ে নিবা, এটা আলটিমেটলি যেটা বলেছি সেটাই। এরপর হচ্ছে একটা পয়েন্ট, সেটা হচ্ছে বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট কি? যে এতক্ষণ আমরা বলেছিলাম যে কি সলিড, সলিড থেকে সেটা কিসে কনভার্ট হচ্ছে? ওয়াটারে, সলিড বা লিকুইড। লিকুইডের আরেকটা স্টেট কি? সলিড, লিকুইড এন্ড আরেকটা স্টেট কি? ম্যাটারের তিনটা স্টেট না, আরেকটা স্টেট কি? সলিড, লিকুইড, ইয়েস, ইয়েস। গ্যাস। ওকে, গুড। সো এখন সলিড, লিকুইড, গ্যাস, এই তিনটা স্টেট আছে। এতক্ষণ আমরা পড়লাম যেটা, যে মেল্টিং পয়েন্ট কি, সলিড যখন লিকুইডে কনভার্ট হচ্ছে একটা স্পেসিফিক টেম্পারেচারে গিয়ে মেল্ট ডাউন হওয়া শুরু হয়, ওটাই হচ্ছে মেল্টিং। কিন্তু আরেকটা পয়েন্ট আছে বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্ট কি? সেম জিনিসই, লিকুইড যখন যেই টেম্পারেচারে গিয়ে গ্যাসে কনভার্ট হওয়া শুরু হয়, সেটাই হচ্ছে বয়লিং পয়েন্ট। জিনিসটা সেমই, জাস্ট নাম হচ্ছে ডিফারেন্ট। একটা হচ্ছে মেল্টিং পয়েন্ট, একটা হচ্ছে বয়লিং বয়লিং পয়েন্ট। ওকে, বয়লিং পয়েন্ট কি? লিকুইড হচ্ছে এখানে, ফার্স্টে আমি সলিডকে হিট দিয়ে মেল্ট করলাম, মেল্ট করে সেটা লিকুইডে কনভার্ট করলাম। লিকুইডকে যখন আমি আরো হিট দিব, তখন সেটা আস্তে আস্তে এমন একটা টেম্পারেচারে পৌঁছবে যেটাতে আর সেটা লিকুইড থাকতে পারবে না। তখন মলিকিউলস বা এটার লিকুইডের মধ্যে যে বলছিলাম মলিকিউলস গুলো কাছাকাছি, মোটামুটি কাছাকাছি থাকে, সেগুলো আস্তে আস্তে এগুলোর মধ্যে ডিস্টেন্স বেড়ে যাবে, তখন সেটা গ্যাসে কনভার্ট হয়ে যাবে। হিটের কারণে এগুলো ছুটাছুটি বেড়ে যাবে, গ্যাসে কনভার্ট হয়ে যাবে। তো যেই টেম্পারেচারে গিয়ে এটা গ্যাসে কনভার্ট হবে, সেটাকে আমরা বলতেছি বয়লিং টেম্পারেচার। দ্য টেম্পারেচার at which the liquid changes its state and turns into gas is called boiling temperature। সেম জিনিস। ইউ মাস্ট হ্যাভ, তার মানে ওয়াটারের বয়লিং টেম্পারেচার তোমরা জানো কত? ওয়াটারের বয়লিং টেম্পারেচার, ওয়াটারের মেল্টিং টেম্পারেচার আমরা বলেছি 0 ডিগ্রি। ওয়াটারের বয়লিং টেম্পারেচার কত জানো? মানে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে ওয়াটার, তোমার ওয়াটার ভেপারে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ হ্যাঁ, গ্যাসিয়াস হান্ড্রেড স্টেটে ডিগ্রি। কনভার্ট হবে। 100 ডিগ্রি সেলসিয়াস, গুড। অর্থাৎ আমি যখন এখানে লিখা আছে তোমার বইয়ে দেখবা যে আমরা এটা সবাই নিজেদের কিচেনে ইজিলি এটা সব সময় দেখেছি যে পানি যখন আমরা গরম করতে দিই, তখন দেখা যাবে যে ওয়াটার ভেপর উঠতেছে। তো ফার্স্টেই তো উঠে না, যখন আমি সাথে সাথে এটা দিব, স্টোভে যখন দিব সাথে সাথে তো এটা 100 ডিগ্রি সেলসিয়াস হবে না। আস্তে আস্তে এটা টেম্পারেচার রেইজ করে, রেইজ করতে করতে যখন এটা 100-এর আশেপাশে যায়, আস্তে আস্তে এটা আমরা দেখতেছি কি ওয়াটার ভেপর হওয়া শুরু হয়। হ্যাঁ, so the temperature at which the water starts boiling and changing its vapor is called as the evaporation point or boiling point of water। এখানে আমরা ওয়াটারের এক্সাম্পল দিচ্ছি, তাই এটা হচ্ছে ওয়াটারের বয়লিং পয়েন্ট। যদি আমি অন্য কোনো লিকুইড ইউজ করতাম, তখন ওই লিকুইডের বয়লিং পয়েন্ট বলতাম। বয়লিং পয়েন্ট অফ ওয়াটার এই জন্যই বলছে কারণ এখানে আমরা ওয়াটারটা এক্সাম্পল হিসেবে ইউজ করছি। সো দ্য বয়লিং পয়েন্ট হলো 100 ডিগ্রি সেলসিয়াস। এটারও একটা এক্সাম্পল আছে, যে একইভাবে আমি ল্যাবে গিয়ে এই যন্ত্রপাতিগুলো সবগুলোই ল্যাবে পাওয়া যায়, স্ট্যান্ড, থার্মোমিটার, বিকার্স, এন্ড এই যে টেম্পারেচার হিট দিচ্ছে এটা, তারপর হচ্ছে স্ট্যান্ড, সবকিছুই ল্যাবে পাওয়া যায়।
তো এইভাবে সেট আপ করে আমি যখন দেখবো যে থার্মোমিটার আমি এখানে সেট করে দিচ্ছি, থার্মোমিটার স্কেল আমার সামনে আছে, তো হিট দিয়ে দিতে যখন যেই টাইম দেখবো যে আস্তে আস্তে ওয়াটার থেকে ধোঁয়া বের হচ্ছে, অর্থাৎ ওয়াটার ভেপরে কনভার্ট হচ্ছে ওয়াটারটা, তখন আমি এখানে থার্মোমিটারে টেম্পারেচার কত সেটা খেয়াল করবো। দেখা যাবে সেটা 100 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দেখাচ্ছে। এখন কেন একটু আশেপাশে হতে পারে, বিকজ এখানে ভেজাল বা কিছু জিনিস মিক্স থাকতে পারে অন্য কিছু। সেই জন্য যদি আমি ডিস্টিল ওয়াটার দিয়ে করি তাহলে সবচেয়ে বেশি অ্যাকুরেট পাবো। ডিস্টিলড ওয়াটার, ডিস্টিল ওয়াটার মানে হচ্ছে একদম তোমার কোনো কিছু মিক্স নাই, ঝামেলা নাই, একদম পিওর ওয়াটার যেটা ডিস্টিল ওয়াটার সেটাকে বলা হয়, কোনো কিছু মিক্স থাকবে না। সো সেটা দিয়ে যখন করব তখন দেখা যাবে যে আমরা 100 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিতে গেলেই এটা ওয়াটার ভেপারে কনভার্ট হয়ে যাচ্ছে। সো দেখো এখানে যেটা বলছে 95 ডিগ্রি সেলসিয়াসে অবজার্ভ দ্য কন্ডিশন ওয়াটার বিকার অফ দ্য পট। সো এট দ্য ফার্স্ট দ্য ওয়াটার ডিজলভ ইন দ্য এয়ার উইল কাম আউট ইন দ্য ফর্ম অফ বাবলস। বাবলস যেটা হয় ওটা কিন্তু ভেপার না। বয়েলিং আমরা দেখি তো কিভাবে পানি ফুটে বয়েল হয় কিভাবে, সেটা তো আমরা দেখছি অলরেডি। তো আমরা কিচেনে অলরেডি দেখছি আশা করি। তো ওই যে বয়েলিং আস্তে আস্তে যখন ধোঁয়ার মতো উঠে উপর দিয়ে ওয়াটার ভেপার উঠে, ওটাই হচ্ছে বয়েলিং টেম্পারেচার। টেম্পারেচার এট দিস হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো এখন দেখো যে ইফ সামথিং এলস ডিজলভড ইন দ্য ওয়াটার, ইটস বয়লিং পয়েন্ট মে বি ডিফারেন্ট। তো যখন আমি এখানে অন্য কিছু মিশাই দিব, এটার বয়লিং পয়েন্টও চেঞ্জ হয়ে যাবে। মিক্স আ টিস্পুন অফ সয়েল এন্ড সি দ্য বয়লিং পয়েন্ট অফ দিস ওয়াটার। আমি যখন কোনো ভেজাল মিশাইলাম তখন এটার বয়লিং পয়েন্ট কি সেম আছে না চেঞ্জ হয়ে গেছে। লাস্টের দিকে দেখো ইম্পর্টেন্ট কিছু কথা বলছে, এইগুলা তোমাদেরকে জানতে হবে, এই পয়েন্ট গুলো দেখতে হবে। বয়লিং পয়েন্ট নিয়ে কথা বলছিলাম আমরা। দেখো দ্য বয়লিং পয়েন্ট অফ এনি লিকুইড অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য প্রেশার অফ দ্য এয়ার। আমি যে জায়গায় আছি ওই জায়গায় এয়ার প্রেশারের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার বয়লিং টেম্পারেচার। হুম। On top of a mountain or at any higher place, the air pressure is lower, so water boils at lower temperature and takes more time to cool. অর্থাৎ আমি যখন হায়ার প্লেসে যাব আমার সেখানে এয়ার প্রেসার কমে যায়। কারণ যেখানে এয়ার প্রেসার কমে যায় সেখানে হচ্ছে তোমার বয়লিং যে পয়েন্টটা সেটাও কমে যায়। এয়ার প্রেসার যেখানে কমে যায়, যেখানে এয়ার প্রেসার কমে যায় সেখানে বয়লিং পয়েন্ট বা বয়লিং টেম্পারেচার সেটাও কমে যায়। ফলে সেখানে কম টেম্পারেচারে ওয়াটার ওয়াটার ভেপারে কনভার্ট হয়ে যায়। ফলে দেখা যায় যে আমাদের রান্না করতে আসলে অনেক বেশি সময় চলে যায়, রান্না করতে আরো বেশি সময় লাগে। সো অ্যাজ ইট পসিবল টু কুক ফাস্টার উইথ প্রেসার কুকার। প্রেসার কুকার আমরা ইউজ করি না, প্রেসার কুকারে কেন তাড়াতাড়ি রান্না করা সম্ভব? ইটস বিকজ প্রেসার কুকার যেটা করে যে তোমার টেম্পারেচার, টেম্পারেচার না, প্রেসার, যেটা প্রেসারটা বাড়াই দেয়। প্রেসার যখন বাইরে যায় বয়লিং পয়েন্ট বেড়ে যায়। যখন বয়লিং পয়েন্টও বেড়ে যায়, যখন বয়লিং পয়েন্টও বেড়ে যায় আমরা দ্রুত রান্না করতে পারি। হ্যাঁ, আমরা আমাদের কুকিংটা তাড়াতাড়ি হয়। সো এই জন্য প্রেসার কুকার ইউজ করা হয় অনেক সময় তাড়াতাড়ি রান্না করার জন্য। সো দ্য প্রেসার কুকার